সরকারি কর্মকর্তাগণ। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর পরবর্তী এই সংবাদ সম্মেলনে তার কাছে প্রশ্ন, কঠোর নির্দেশ দিয়েও উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী হওয়া ঠেকানো গেল না কেন? পারিবারিক ফর্মুলা কি? নিজে, ছেলে মেয়ে, স্ত্রী, এই তো। তা আপনার এটা হিসাব করেন তো, কয়জন ছেলে মেয়ে আর কয়টা স্ত্রী দাঁড়িয়েছে? এর বাইরে তো আর পরিবার ধরা হয় না। হ্যাঁ, আমি বলেছি এটা, কারণ হচ্ছে আমরা চাচ্ছি ইলেকশনটা, আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাবমুক্ত যেন হয়, প্রভাবমুক্ত যেন হয়, মানুষ যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আবার আমাদের আওয়ামী লীগ যেহেতু আমরা করি, আমাদের অনেকে তো পরিবারে অনেকে তো দীর্ঘদিন ধরে এক একটা জায়গায় তারা আগেই নির্বাচন করে, মানে যিনি এমপি হয়েছেন তার বহু আগে থেকে নির্বাচন করে, কেউ ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, কেউ উপজেলা চেয়ারম্যান, সেরকম তাদের তো ট্র্যাডিশনালি আছে। তাদেরকে আমরা মানা করি কী করে? তবে হ্যাঁ, এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল, আরেক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে, যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমাদের নেতা কর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। সেই কথাটাই আমি বলতে চেয়েছি। আর যেন বেশি প্রভাব না ফেলে, এবং সবাই দাঁড়িয়েছে, ইলেকশন করছে, এবং এটা লক্ষ্যটা হলো নির্বাচনটা অর্থবহ করা। অতি বাম ও অতি ডানরা এক হয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। গত কিছুদিন ধরেই এমন কথা বলছেন প্রধানমন্ত্রী নিজেই। এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনাও পাল্টা প্রশ্ন করলেন, তাকে উৎখাত করতে পারলে কে ক্ষমতায় আসবে? এটা কি তারা ঠিক করতে পেরেছে? এখন যদি বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে, না তারা 90 ডিগ্রি ঘুরে গেছে আর কি। তো আমার একটা প্রশ্ন আমি এটা করতে চাই, যে আমাদের বিশেষ করে যারা অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। তো সেখানেও তো প্রশ্ন আছে। এখন যারা আন্দোলন করে করুক, সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না। অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন, বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, সেটা করতে পারি। আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে, আমাদের পুলিশ। কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম, সেই 28 অক্টোবরের কথা মনে আছে 2023 সালের। আমি তো বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে, যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে, মারছে, এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ, গাড়ি পোড়ানো। কাজেই আমার মনে হয় এখন আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। আমার মনে হয় সাংবাদিকরা বোধহয় ব্যাপারে আমাকে সমর্থন করবে। নির্বাচনে দাঁড় করানোর মতো কোনো নেতা নাই দেখেই বিএনপি নির্বাচন বর্জনের নাটক করছে বলেও মন্তব্য করেন তিনি। এখন অনেকগুলি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে, একসময় দেখা গেল সবাই বর্জন করে কেন? কারণ আসলে নির্বাচন করবার মতো সক্ষমতাই নাই। যে কোনো একটা নির্বাচন, আপনি যদি পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে, বা প্রধানমন্ত্রী কে হবে, বা নেতা কে হবে। একটা নেতা তো দেখাতে হবে। আপনার কাছে যদি এখন উপযুক্ত নেতা না থাকে, তখন তো আপনাকে একটা ছুতা খুঁজতে হয়। হ্যাঁ, ইলেকশন করলাম না, বিরাট ব্যাপার দেখালাম। বাস্তবতা তো সেইটাই, আমাদের দেশে তো ওইটাই হচ্ছে এখন। একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান, পাবলিক তো ওটা নেবে না। পলাতক আসামি, তাকে যদি দেখান, পাবলিক তো নেবে না। রাজনীতি করতে গেলে তো ঝুঁকি নিতে হয়।
75 সালে পরে আমাকে দেশে আসতে দেবে না, রেহানার তো পাসপোর্টটাও রিনিউ করে দেয়নি, যেখানে আমার বাবার খুনিরা পুরস্কারপ্রাপ্ত যুদ্ধ অপরাধী যাদের বিচার শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যারা সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ, তারাই মন্ত্রী, উপদেষ্টা ক্ষমতায়, খুনিরা ক্ষমতায়। ওই অবস্থায় তো আমি দেশে ফিরে এসেছি। হ্যাঁ, আমার জীবন ঝুঁকিপূর্ণ ছিল, বারবার আঘাত এসেছে, কিন্তু আমি বেঁচে গেছি। এটাই হয়তো অনেকের ভালো লাগেনি যে এতবার মারার চেষ্টার পরে বেঁচে গেলাম কেন। এই যে ঠাকুরমার ঝুলিতে আছে না, যে তবু মরিল না সতীনের পুত, ঠাকুরমার ঝুলির গল্প কিন্তু আছে, বারবার চেষ্টা করে কিন্তু মরে না। লাল কমল, নীল কমল, কত কাহিনী আছে। তো সেভাবে আমি বারবার, হ্যাঁ, বেঁচেও যাচ্ছি, ইলেকশন জিতে বারবার ক্ষমতায় এসেছি। আর আওয়ামী লীগ ক্ষমতা আসছে বলেই তো আজকে দেশের উন্নতিটা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসছে বলেই তো আজকে অন্ততপক্ষে বিশ্বব্যাপী মাথা উঁচু করে দাঁড়াবার বা কথা বলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাঙালিদের। আগে তো তা ছিল না। বাংলাদেশ শুনলেই বলতো, ও বন্যা, ঝড়, দুর্ভিক্ষ, গরিব, ভিক্ষুকের জাত, সেটাই তো বলতো। তো সেই দুর্নামটা ঘষাতে পেরেছি কি না, সেটাই হচ্ছে বড় কথা। আর নির্বাচন, ঠিক আছে, আরও অনেক দেশে তো নির্বাচন হচ্ছে, আমরা দেখব, আমরা অবজারভার টিমও পাঠাবো, দেখি কেমন নির্বাচন হয়। হ্যাঁ, সেখানকার মানুষ কীরকম ভোট দেয় আমরা দেখব। আমরা তো, আমাদের চেষ্টা হচ্ছে আস্তে আস্তে এই প্রক্রিয়াটাকে আরও গণমুখী করা এবং আরও স্বচ্ছ করা। এই প্রথম আমরা আইন করে নির্বাচন কমিশন গঠন করেছি, আগে তো এটা কখনো করেনি। নির্বাচন কমিশন সম্পূর্ণ আর্থিকভাবে নির্ভরশীল ছিল প্রধানমন্ত্রীর দপ্তরে, সেখান থেকেও তাদেরকে মুক্ত করে সম্পূর্ণভাবে তাদেরকে স্বায়ত্তশাসিত করে দিয়েছি, তাদের বাজেটে আলাদা বাজেট দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এটা নিশ্চিত করতে চাই যে দেশের মানুষ তার ভোটের অধিকার, তার হচ্ছে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা যেন সে প্রয়োগ করতে পারে। এখন আমরা দেখছি যে কোনো কোনো দল থেকে বলা হচ্ছে কেউ নির্বাচনে যাবেন না, ভোটে যাবে না, মানুষকে মানা করা হয়। তো মানুষ কেন ভোটে যাবে না? ভোট দেওয়া তো তার অধিকার। তার এলাকায় সে কাকে চায় তাকে সে ভোট দেবে। তাদের ভোটের অধিকারে হস্তক্ষেপ কেন করা? যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক। আর সবথেকে বড় কথা, আপনারা দেখেছেন যে আজকে 900 ছাত্র, তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হয়। যেভাবে একজন প্রফেসরকে দাবড়ে ধরে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হলো, হ্যান্ডকাপ পরানো হলো। 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পরপরই ঠিক যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিএনপির সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী যেভাবে অত্যাচার করেছিল, সেই অত্যাচারের কথাটাই মনে করিয়ে দেয়। অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে, সবক নিতে হয়। এটাই হচ্ছে মানে সবথেকে দুর্ভাগ্যের। 14 দলীয় জোট কি আদৌ এখন টিকে আছে? 14 দলের অনেক নেতার এমন হতাশা প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগ সভাপতি জানান, জোট আছে। 14 দল তো অবশ্যই আছে, থাকবে না কেন? তাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ আছে, যোগাযোগ নেই তা তো না। এখন 2-4 জন বিক্ষিপ্ত কী বলছে আমি জানি না, কিন্তু আমাদের যিনি সমন্বয় করেন আমির হোসেন আমু সাহেবের উপরেই দায়িত্ব দেওয়া আছে দলের পক্ষ থেকে, তিনি যোগাযোগটা রাখেন। এবং আমি খুব শীঘ্রই তাদের সাথে আবার বৈঠকও করব, কারণ আমার নিজের ওয়ার্কিং কমিটি মিটিং করেছি, আমাদের উপদেষ্টা কমিটি মিটিং করব এবং আমি 14 দলের সাথেও বসবো। আর তাছাড়া আলাদাভাবে অনেকের সাথে আমার নিজেরও সরাসরি যোগাযোগ আছে এবং আমাদের দলের সাধারণ সম্পাদক সবার সাথে যোগাযোগ রাখেন এবং যিনি সমন্বয়কারী তার সাথে তো যোগাযোগ আছেই। এখন নির্বাচনে 14 দলের অনেক দল কিন্তু তারা প্রার্থী দিয়েছিল, ইলেকশন করেছে। আর নির্বাচনে জেতা না জেতা সেটা আলাদা কথা, কিন্তু আমাদের এই জোট, আমাদের জোট থাকবে, জোট আছে, এটুকু খালি বলতে পারি। জোট শেষ হয়ে গেছে কে বলল? রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।